পারমিশন নিলাম ফিমেলের জন্য, তো ফর্মালিটি হিসেবে আর কি একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট স্ক্রিনের কথা বলতে হয়, না বললেও মাইন্ড করে না স্যার, শুধুমাত্র হ্যান্ড তো। তারপর হচ্ছে পজিশন ঠিক এভাবে আর কি ফিল্ডে হাত দুটো থাকবে। আর হচ্ছে প্রপার এক্সপোজার বলে আর কি মিডিয়াম পর্যন্ত, ফিমেল এত আরেকটু উপর পর্যন্ত, কারণ আমাদের ওই যে রিমোটের নডিউল বা সোরিয়াটিক স্টিমুলেশন এগুলো থাকে থাকতে পারে, এখানে একটু এক্সপোজ করে রাখা লাগে। আর ছেলে মানুষ হলে তো হাফ শার্ট বা হাফটা গেঞ্জি করে থাকে। এখন হচ্ছে ইন্সপেকশনে আমরা যেগুলো দেখি একটা হচ্ছে সোয়েলিং কোথায় আমরা দেখি মূলত রিস্ট জয়েন্ট, এমসিপি, পিআইপি সবগুলোই যে সোয়েলিংগুলো খেয়াল করে। তারপর দেখি ওয়েস্টিং তো আমরা এখানে ওয়েস্টিং দিতে পারি। তারপর আপনি দেখুন পর্যন্ত যেভাবে থিনার হাইপোথিনার মাঝখানে কোনো ওয়েস্টিং থাকলে সেটা আমরা দেখে নিই। আর ওয়েস্টিংয়ের সাথে ইরাইথেমা লাল হয়ে গেছে, অ্যাক্টিভ ইনফ্লামেশনের কারণে জয়েন্টগুলো একেবারে ফুলে লাল হয়ে গেছে। ইরাইথেমাটা যদিও ইরাইথেমাটা সোয়েলিং একটু কমই পাওয়া যায়। আর হচ্ছে ডিফর্মিটি তো আমরা জানি এখানে যে ডিফর্মিটি, তারপর বাটনিয়া ডিফর্মিটি, সোয়ানিক ডিফর্মিটি, কোন ফিঙ্গারগুলো তো থাকে সেটা দেখতে হবে। ইন্সপেকশন খুব গুরুত্বপূর্ণ এই কারণে, যখন হচ্ছে ডিসক্রাইব ইউর ফাইন্ডিং বলবে না, তখন বারবার খালি রোগীর হাতের দিকে তাকাতে মন চায়। কারণ কি এই পিআইপি সোয়েলিং আছে, কিন্তু আমি যদি ভালোভাবে ইন্সপেক্ট না করি বর্ণনা করার সময় আমার মনে থাকবে না সেকেন্ড নাকি ফোর্থ নাকি কোনটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। সুতরাং ইন্সপেকশনের সময় একটা মাথার মধ্যে ক্যাচ করে নিতে হবে যে আমি কোন আঙ্গুলটা ওয়েস্টিং পাই নাকি ডিফর্মিটি পেলাম বা সোয়েলিং পেলাম, সেটার জন্য স্যার যখন জিজ্ঞেস করবে তখন মুখস্থ বলতে পারি। নাহলে স্যার জিজ্ঞেস করার পর বারবার এইভাবে তাকালে এটা খুবই অড দেখায়। সোয়েলিং, ওয়েস্টিং, ডিফর্মিটি আর হচ্ছে ইরাইথেমা। আর হচ্ছে এরকম পর্যন্ত এরকম করলে আমরা হচ্ছে নেলগুলো হচ্ছে এবং কল্ড স্ক্যাবিসে কোনো লেশন থাকলে আমরা দেখতে পারি, সোরিয়াটিক স্কিন লেশন এগুলো দেখতে পারি। আর হচ্ছে হাত এরকম করেন, এখানে আমরা মূলত কাজ করা দরকার নেই, কোনো ডিমাটের নডুল বা গাউটি কোনো টোকায় থাকলে এইগুলো আমরা এইভাবে ইন্সপেকশনে দেখে নিলাম। আমাদের দুইটা লাগে, একটা হলো সোরিয়াটিক স্কিন লেশন মানে স্কিন সার্ভিসের, আর হচ্ছে গাউটি নডুল, গাউটি টোকাই এলবেতে। এখন ইন্সপেকশনে কিছু মুভমেন্ট আছে যেগুলো হচ্ছে রক পেপার সিজার আর হচ্ছে ওকে সাইন, এগুলো সব একসাথে দেখে দিই। আপনি যে এরকম করেন তো এটা রিস্ট জয়েন্ট আমরা ফ্লেকশন দেখি, এরকম করেন এক্সটেনশন ফ্লেকশন, তা হচ্ছে অ্যাডাকশন সার্কামডাকশন। এই মুভমেন্টের মধ্যে রক যেটা বলে সেটা হচ্ছে মিডিয়ান নার্ভটা আমার দেখা হবে। তারপরে হচ্ছে হাতগুলো একদম আঙ্গুলগুলো সরাই দেন, এটা হচ্ছে রেডিয়াল নার্ভ। তারপর কেচি সিজার যেটা বলে এটা হচ্ছে আলনার নার্ভ, ওই যে এরকম করে দেখেন। এইগুলো জাস্ট স্ক্রিনিং করা যে ওনার আসলে হ্যান্ডে কোনো মুভমেন্টের সমস্যা আছে না। আর ওকে বলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারেসেস নার্ভ অফ ব্রাঞ্চ অফ মিডিয়ান নার্ভ, এটা হচ্ছে ওকে, এই যে এরকম করে। আর তার প্লেয়ার সাইন হবে, আর রিভার্স প্লেয়ার সাইন এইভাবে। এগুলো মূলত আমাদের ফ্লেকশন এক্সটেনশন রিজয়েন্টের সব দেখায়। আর এইটা যদি বলে 30 সেকেন্ড তো আপনি 3 মিনিট সময় দেয়, এত সময় পাওয়া যাবে না। 10 সেকেন্ডের মধ্যে ওই ফ্যালেন্স সাইনটা আর কি দেখা হয়ে যাবে। ফ্যালেন্সগুলো স্পেশাল টেস্ট করে বলতে। এই ইন্সপেকশনে আমরা মূলত সোয়েলিং, ওয়েস্টিং, ডিফর্মিটি, তারপর ইরাইথেমা এবং অ্যাক্টিভ মুভমেন্টগুলো দেখে নিচ্ছি। এখন ইন্সপেকশন মোটামুটি এতটুকুই। পালপেশনও জানেন, টিপিপি টেম্পারেচার টেন্ডারনেস, তারপর হচ্ছে পালস আর প্যাসিভ মুভমেন্ট। টেম্পারেচারটা নর্মালি আর কি রিজ জয়েন্ট সবগুলো, এমসিপি জয়েন্ট, পিআইপি জয়েন্ট এগুলো দেখতে হবে, নর্মালের সাথে একটু কম্পেয়ার করে নিতে হবে। ভাইয়া প্রত্যেকটা কি নর্মালের সাথে আলাদা আলাদা করে কম্পেয়ার করে নেব? নর্মালটা দেখে খুব দ্রুত আর কি এগুলো দেখে নিতে হবে, কারণ 3 মিনিটের মধ্যে এত আমার সময় সব যদি বারবার কম্পেয়ার করি এটা দেখতে ভালো দেখাবে না এবং সময় দিবে। এটা হচ্ছে টেম্পারেচারটা বড় না। টেন্ডারনেসটা খুব গুরুত্বপূর্ণ। টেন্ডারনেসে কতগুলো স্ট্রাকচার আছে, এখানে রেডিয়াল স্টাইলয়েড কোস্ট আছে, তারপরে এখানে আলনার স্টাইলয়েড আছে, এই জায়গায় লিস্টার টিউবারগুলো আছে এবং লিস্টার টিউবারগুলোর ঠিক সামনে একটা স্পেস আছে, এইটাই হচ্ছে যে 2 রিজ জয়েন্ট। আমরা এখানে ইন্টারআর্টিকুলার দেখি, সুন্দর বোঝা যায়। এটা লিস্টার টিউবার পেলে জাস্ট সামনে দিই ওনার থেকে রিজ জয়েন্ট
তারপর সব এখানে সব এক্সপেন্সিভ টেন্ডনগুলো থাকে, দেখে নিলাম। এবং টেম্পারেচারে তো স্বাভাবিকভাবে রোগীর চেহারার দিকে একটু তাকাইতে হবে। আর এখানে যে কার্পাল, মেটা কার্পাল বোন, এগুলো দরকার নাই, স্ক্যাফোয়েড দুনিয়া যেগুলো তো একটু দেখে নিলাম, ট্রাপিজিয়াম, ট্রাপিজেট, আমরা জাস্ট ফ্লেক্সর টেন্ডনগুলো সব বুঝে নিলাম। ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ফ্লেক্সর ভিজিটারাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর হেলোসিস লঙ্গাস, দেখা করে আর্নার স্টাইলার, রিলেল স্টাইলার, ডিস্ট্রাক্টিভেটর, ডিস জয়েন্ট, তো ভালো সব এক্সটেন্সিভ টেন্ডনগুলো এইগুলো এখন হচ্ছে এমসিবি স্কুইজ টেস্ট। হ্যাঁ, এগুলো কি করার আগে পেশেন্ট ব্যথা আছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে? না, এখানে আসলে একটা জরুরি না, জিজ্ঞেস করা যেতে পারে। যেমন অ্যাবডোমেনে যেরকম বলে যে জায়গাটা ব্যথা হতে সেই জায়গাটা সবার শেষে করতে হবে, এরকম আমাদের সিস্টেম না। উনি যদি বলে ব্যথা এখানে, আমি যে এটা সবার শেষে করবো, এরকম না। যদি আহ করে উঠে, আমাদের যে রোগীগুলো দিবে মোটামুটি বেশিরভাগ রোগী টেন্ডার থাকে, অ্যাবডোমেন কিন্তু বেশিরভাগ রোগী নন টেন্ডার থাকে, কিছু কিছু রোগী। কিন্তু আমাদের যে রিউমাটোলজিক্যাল হ্যান্ড দেয়, প্রায় 100% রোগী টেন্ডার হ্যান্ড দেয়। কিন্তু যদি পেশেন্ট হলো ব্যথা আহ বলে উঠে তাহলে কি এটা ফেল হবে? না না, এখানে কিছু ইয়ে করেন। এখানে যেহেতু আমরা গ্রেডিং করতে পারি, গ্রেড 1, 2, 3, 4, আচ্ছা, স্কেচ করার পরে যদি আহ করে ওঠে গ্রেড 3, 1 হচ্ছে অনেক জোরে করার পরে, স্কেচ করার পরে উনি বলছে যে হ্যাঁ ব্যথা আছে, আমার কাছে শোনা লাগছে যে তা আসলে ব্যথা আছে কিনা, গ্রেড 1। আর গ্রেড 2 হচ্ছে স্কুইচ করা, মানে পেইন ফিল করলো কিন্তু সে হাতটা হাতে থেকে থাকলো, গ্রেড 2। আর গ্রেড 3 হলে হচ্ছে স্কুইচ করলাম, হাতটা